আবার ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার। 5 জন আলু চাষীর আত্মহত্যা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লক 30 বছরের রাখা লাড়ি আলু চাষী স্ত্রীর গয়না বন্ধক রেখে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন তিনি। মার্চের দ্বিতীয় সপ্তাহে হুগলি জেলার গোঘাট ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাহাট গ্রামের আলু চাষী 57 বছরের সহদেব নন্দী বিষ খেয়ে আত্মহত্যা করেন। মার্চ মাসের 15 তারিখে কালনা 2 ব্লকের কাজীপাড়া গ্রামের 78 বছরের আলু চাষী শৈলেন ঘোষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। 25 মার্চ মালদায় আবার আলু চাষীর আত্মহত্যা। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মহাজনী ঋণের চাপ, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে বিষ পানে আত্মঘাতী এক বৃদ্ধ কৃষক। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায়। মৃত কৃষকের নাম বিপতি রাজবংশী। উনি একটা রাজবংশী বোর্ড টোট কৃষক করছিলেন না, এই রাজবংশী কৃষক আত্মহত্যা করেছে। আবার উত্তরবঙ্গ, উত্তরকন্যা থেকে যারা স্নেহের বৃষ্টি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার। ফসলের ক্ষতিতে চিন্তায় ছিলেন, টানা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি, ধার নিয়ে চাষ, টাকা দেওয়া পরিশোধ করতে পারবেন না বুঝতে পারছিলেন না, আতঙ্কে আত্মহত্যা করেছেন কৃষক, দাবি পরিবারের। এই যে তথ্যগুলো উঠে আসছে এগুলো কিন্তু বিক্ষিপ্ত। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করবার উদ্দেশ্যে উড়িষ্যায় যে আলু ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, আজকে উড়িষ্যা সরকার অতীতেই তারা আলুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। একটা বড় কনজিউমার পশ্চিমবঙ্গের কৃষকের হাত থেকে চলে গিয়েছে। এটা হলো সামগ্রিকভাবে এই মুহূর্তে আলু চাষিদের অবস্থা। মাঠে দাম 4.5 টাকা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকদের যে তোমরা 9.5 টাকা করে আলু নিয়ে নাও, কিন্তু এই যে টাকার ব্যবধানটা, এটা কোথা থেকে আসবে? রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই। রাজ্য সরকার কৃষকের পাশে দাঁড়াচ্ছেন না। রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব এবং দায়বদ্ধতা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে। এখন কোল্ড স্টোরেজ মালিকরা টাকা পাবেন কোথা থেকে? কোল্ড স্টোরেজ মালিকদের বক্তব্য হচ্ছে, আমরা যদি এখনই টাকা জোগাড় করতে যাই তাহলে আমরা যে ঋণের কথা বলা হচ্ছে ব্যাংক ঋণ দেবে, সেখানে গেলেও তো আমাদের প্রপার্টি মর্টগেজ দিতে হবে। কিন্তু আলুর দাম যে 9.5 টাকার উপরে উঠবে, এটাকে কে স্থির করবে? খোলা বাজারকে তো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রের কৃষকের পাশে দাঁড়ানো সরকারের প্রাথমিক দায়িত্ব। ন্যূনতম সংগ্রহ মূল্য সরকার এ কারণেই ঠিক করেন যে কৃষকরা যাতে কোনো অবস্থাতেই কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয়ে যায়, একটা নির্দিষ্ট দামে সরকার তাদের থেকে কেনে। যখন কৃষক, সরকারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ চাষের উপরে একটি সরকারি নিয়ন্ত্রণ নয়, সরকারি নজরদারি। অন্তত সরকারের কাছে ন্যূনতম ইনফরমেশন থাকবে যে চাষিরা কি উৎপাদন করছেন, সেই উৎপাদিত ফসল কি মূল্যে বিক্রি হতে পারে। আজকে তৃণমূল কংগ্রেসের এই হঠকারিতার কারণে আজকে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। আজকে ধান উৎপাদনে আমরা 3য় স্থানে পৌঁছেছি। রাইস বোল অফ ইন্ডিয়া নামে বর্ধমানে, যে বর্ধমান আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য জেলা ছিল, সেই বর্ধমান জেলায় একর প্রতি উৎপাদন আজকে ধানের কমে যাচ্ছে। এর কারণ কি? উত্তরবঙ্গে বিভিন্ন
নদী থেকে, ছোট ছোট নদী থেকে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে, বোল্ডার তুলে নেওয়ার কারণে নদী তার গতিমুখ পরিবর্তন করছে, আর পরিবর্তন করার কারণে চাষযোগ্য বহু জমি আজকে জলের তলায় চলে যাচ্ছে। আজকে এই সরকার কৃষি ক্ষেত্রে সামগ্রিক বিপর্যয় ডেকে এনেছে। যদিও সরকার বেশি দিন নেই, কিন্তু ধ্বংসটাকে কোন পর্যায়ে সরকার নিয়ে গেছে আজকে এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা মনে করছি পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারের সম্পর্কে দেখবেন, আবার আমরা প্রথম থেকে বলছি যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণ রক্ষা করার জন্য আজকে এই সরকারটা যাবার প্রয়োজন আছে। মানুষ বুঝেছে, কারণ মৃত্যুই। তৃণমূল কংগ্রেসের যে ছেলেটি খুন হয়েছে তার মায়ের চোখের জলের সঙ্গে বিজেপির যে খুন হচ্ছে তার মায়ের চোখের জলের কোনো পার্থক্য নেই, কারণ চোখের জলের কোনো রং হয় না। আজকে কলকাতায় তৃণমূল সমর্থক ছাদের ওপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে গোলাগুলি, বোমাবাজি, ঘটনাস্থলে মৃত্যু হয় একজন, এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে আছে। 101 নম্বর ওয়ার্ডের ঘটনা, মৃতের নাম রাহুল দে, একটা তরতাজা প্রাণ চলে গেল, 36 বছর বয়স। জানা যাচ্ছে যে ওখানে জিৎ বলে কেউ কার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, এর পূর্ব পরিচিত ছিল। খোঁজ নিয়ে দেখতে পারবেন যে মারা গেছে সেও তৃণমূল, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চিত্র। 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 300-র বেশি কর্মী খুন হয়ে গেছে। আমাদের মেরে এখন ক্লান্ত হয়ে যাবার বেলায় তৃণমূল এখন নিজেরাই নিজেদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে এই আক্রমণ কিন্তু বাড়বে। আক্রমণ শুধু বিজেপির বিরুদ্ধে হবে না, তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী, তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে পারেন। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে রাখা উচিত, কারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন, কোড অফ কন্ডাক্ট লাগু হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবেই এই সময় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জীবন এর দায়িত্ব, অন্তত তার সুরক্ষার দায়িত্ব যাতে সুনিশ্চিত করা যায় তার বিষয়ে দৃষ্টি দিতে হবে, যে তৃণমূলই হোক আর সে বিজেপি হোক। কারণ এই অন্তর্দ্বন্দ্ব 75-25 দিয়ে খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ না হলে, যে একজন একজনকে খুন করে চলেছেন, কারণ অতীতে আপনি 3 বছরের হিসাবে যত খুন হয়েছে তার 95% তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং প্রত্যেক ক্ষেত্রেই মৃতের পরিবারের অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে, কোনো বিরোধীর দিকে নয়, এবং তাদের দাবি একটাই, তারা সিবিআই তদন্ত চাইছেন। আজকে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছেন। রামের দেশে রামের মিছিলকে আটকানোর প্রচেষ্টা চলেছে। এই বিভাজনের রাজনীতি সমাজের একটা বৃহত্তর অংশের মানুষকে, 30% মানুষকে সম্পূর্ণ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে তাদের মূল জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করবার যে অপচেষ্টা তৃণমূল করছে, যে ঘৃণার রাজনীতি তৈরি করছে, আজকে তার বিরুদ্ধে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সচেতন হবেন। বহু জায়গায় শোনা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করা যাবে না। কেন যাবে না? রাম নিয়ে তো কাজী নজরুল ইসলামের কোনোদিন কোনো আপত্তি ছিল না। এ তো রামের দেশ। বাঙালি যে দুর্গাপুজো করে সেটাও তো রামের অকাল বোধন। তোরা রাম এখানে বাধাপ্রাপ্ত হবে কেন? রামও থাকবে, রহিমও থাকবে। এটাই তো পশ্চিমবঙ্গ, এটাই তো আমরা দেখে এসেছি। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এটা তো ছোটবেলা থেকে পড়লাম। এবার নতুন গল্প এখানে শুরু করেছেন, এখানে রাম চলবে না, বাবর চলবে। আজকে এদের ঘৃণার রাজনীতির কারণে আসাদুদ্দৌলা ওয়েসির মতো লোক, কি নাম যেন, ও ঢুকে পড়েছে। আবার তার সঙ্গে আবার হুমায়ুনও ঢুকে পড়েছে। আবার কিছু লোক বোঝাতে চাই যে যারা তৃণমূলের ভোট কাটার জন্য ব্যবস্থা হচ্ছে। আরে আমরা কাটাকুটির গোটাগুটির কোনো ব্যাপারে নেই। তৃণমূল আর এই যারা এই সমস্ত রাজনীতি করছেন ঘৃণার, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। হুমায়ুনই তৃণমূল আর তৃণমূলই হুমায়ুন।
হুমায়ুন তো অ্যাকচুয়ালি বলছেই যে উনি যা কিছু করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছেন, আর তৃণমূলও বলছে যে হাম মানে তুম মানে এক দুজে কে লিয়ে। কতদিন চলবে এই রাজনীতি? এর বাইরে মানুষকে বেরিয়ে আসতে হবে। আরেকটি বিশেষ বিষয়, আজকের দিনে কলেন্দ্রনাথ মান্ডি বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের জেডপি 7 নম্বরের যিনি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি এবং পুরুলিয়ার জেলা, এবং তার একটি অন্য বিশেষ পরিচয় আছে। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, তিনি একজন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি নন, সাঁওতালি ভাষা সাহিত্যের সঙ্গে প্রায় ৪৫ বছরের যা নিবিড় সম্পর্ক, এবং সেই ভাষার সম্পর্কিত সমস্ত মানুষ যাকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তাকে চেনেন, তো সেই সুশীল সমাজের একজন প্রতিনিধি এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। তিনি এটা বুঝতে পারছেন যে আজকে তৃণমূল কংগ্রেস সরকার দরিদ্র কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, প্রান্তিক মানুষ বিরোধী সরকার এবং আদিবাসী বিরোধী সরকার। আদিবাসীদের মধ্য থেকে ভারতবর্ষের সর্বোচ্চ পদে যিনি রাষ্ট্রপতি গেছেন তার সম্পর্কে কি আচরণ করেছেন মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকার, সেটা নিয়ে আজকে তারা ব্যথিত এবং এই দলের সঙ্গে থাকার জন্য তারা অনুতপ্ত। তিনি আজকে আমাদের দলে বিজেপি পরিবারে যোগ দিচ্ছেন। আমাদের এখানে আছেন আমাদের ওই জেলারই সাংসদ, আমি পতাকা দেবো, ওই জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উনি ওনার গলায় এটা দিন। দাদা সাবধানে। ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনাকে স্বাগত। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ठीक है भारत माता की जय। ঠিক আছে, আসছি শেষ। খুব তাড়াতাড়ি ভাই, আপনি বসুন আমার পাশে বসুন। পানিহাটিতে পানিহাটি যিনি প্রার্থী, হ্যাঁ, তিনি এসেছিলেন আজকে বিজেপি অফিসে ছিলেন, এটা মানে যে পানিহাটির প্রার্থী কিন্তু বলেন। দেখুন, নির্যাতিতের পরিবার দীর্ঘদিন আমাদের সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি শুধু বিজেপির জন্যই বিজেপি যোগদান করেছেন বিষয়টা এরকম নয়। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। ওই পরিবার চাইছেন যে কোনো মূল্যে এই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে, তাহলেই রাজ্যের মানুষ বাঁচবে। এবং তিনি এখনো বিশ্বাস করেন, অনেকেরই এটা বিশ্বাস, নতুন সরকার এসে তাদের প্রকৃত ন্যায় বিচার দেবে। এটা তো রামের সরকার নয়, এটা তো বাবরের সরকার, তো স্বাভাবিকভাবেই বাধা দিচ্ছে। অনেক শিক্ষিত কলেজের অধ্যাপক যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা আমাদের ফোন করে বলছেন যে আমরা এর মধ্যে নেই, কিন্তু এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এমন প্রতিহিংসার রাজনীতি তৈরি করে দিয়েছে, র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে, আজকে আমরা সেখানে প্রতিবাদ করতে পারছি না ইচ্ছা থাকলেও। আমি একজনের নাম না করে তাকে আর বিড়ম্বনায় ফেলতে চাই না। আপনারা জানেন গত 5 বছর আগের ঘটনা, পার্ক সার্কাসে সুশীল সমাজেরই একজন প্রতিনিধি, তিনি চিরকাল ধুতি পরতেন। ধুতি পরার অপরাধে কেন ধুতি পরেন এবং তিনি কেন বিভিন্ন সময় প্রবন্ধ লেখেন, এই অপরাধে কিন্তু তাকে পার্ক সার্কাস ছেড়ে অন্য জায়গায় ভাড়া করে চলে যেতে হয়েছিল। আমরা তো ছোটবেলা থেকে মান্নানদাকে দেখলাম, আব্দুল মান্নান, তিনি তো ধুতি পরে এতদিন রাজনীতি করে গেলেন। আমি যখন প্রথম বিধানসভার সদস্য হয়েছিলাম, বিধানসভার প্রসিডিংস কি সেটাকে আমাকে শিখিয়েছিলেন মান্নানদা। তো এই পরিবেশ তো পশ্চিমবঙ্গে ছিল না। এখানে তো এই ধরনের জাত পাত, ধর্মান্ধতা, বিভাজন, আসাদুদ্দিন ওয়েসি, বাবরি মসজিদ, হুমায়ুন কবির,
তৃণমূল কংগ্রেস নতুন আমদানি হয়েছে। 60 লক্ষের মধ্যে 30 লক্ষ নাম প্রকাশিত হয়েছে, ইয়েতে পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে। বাকি পর্যায়ক্রমে প্রকাশিত হবে। আপনি বারে বারে বলছেন ফর্ম 7। আমরা যা বলেছি আমরা আমাদের অবস্থা থেকে সরে আসছি না। আমরা যে ফর্ম 7 জমা দিতে পারিনি তার সম্পর্কে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। তাই সারা একটা কাজ করে আমার এসআইআর কমপ্লিট হয়ে গেল, এটা চলবে না। এইটা শ্রী গণেশ কুমারকে দেখতে হবে যে কোন অধিকারে কোন আইনের বশে পুলিশ ফর্ম 7 কে সিজ করেছিল আসানসোলে। আমাদের প্রার্থী, আমাদের সিটিং এমএলএ অগ্নিমিত্রা পাল, তার গাড়ির ভেতর থেকে ফর্ম 7 ছিনতাই কি করে পুলিশ করেছিল তার হিসাব কে দেবে? তারপরে আমরা আমাদের মতো করে আবার দিয়েছি, কিন্তু এই প্রত্যেকটা শুনানি করতে হবে যে কদিন লাগবে, বেশি দিন লাগবে, কম দিন লাগবে, আরো বেশি বিচারপতির প্রয়োজন হবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের জায়গায় আছে। আমি পশ্চিমবঙ্গের আমার দলের পক্ষের থেকে কথা বলছি যে আমাদের নেওয়া ফর্ম 7 এর শুনানি করতে হবে, এবং যেগুলো আমরা জমা দিয়েছি দেবার পরেও এআরও এবং ইএরওরা যেটাকে সিস্টেমে আপলোড করেনি তারও তালিকা আমাদের আছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, সেই ফর্মগুলোর কি হবে সেটাও নির্বাচন কমিশনকে বলতে হবে। কত সংখ্যক ফর্ম 7? আমরা ফর্মের সংখ্যা এখন কিছু বলছি না। আমরা যা জমা দিয়েছি আমরা সেটা আমাদের হিসাব দিয়েছি এবং তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা সেটা নিয়ে নামবো। একাধিক জায়গার অবজারভার নিয়ে অভিযোগ তুলছে তৃণমূল। বনগা দক্ষিণ, গাজল একাধিক জায়গার অবজারভারের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে এবং বলছে অমিত শাহের কথায় গণেশ কুমার কাজ করছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। সিপিআইএম এর আমলে একজন পঞ্চায়েত প্রধান একটা বিরাট বাড়ি করেছিল, সেই নিয়ে হই হই শুরু হয়ে গেছিল চারিদিকে। পঞ্চায়েতকে আমরা লুটরাজ বলতে শুরু করেছিলাম, আর এখন তো প্রধানদের বাড়ি চিনিয়ে দিতে হয় না। আপনি দমদমে যান, রিক্সায় উঠবেন, বলুন চেয়ারম্যানের বাড়ি যাবো, বলে কোন বাড়িতে যাবেন, নতুন বাড়িতে না পুরনো বাড়িতে? নতুন বাড়িটা একবার দেখে আসুন। কিন্তু প্রকাশিত একজন কাউন্সিলরের বাড়ি দেখুন না। অবশ্যই এরা সবাই বনেদি বড় লোক, আমরা বনেদি গরিব, আমরা একটা বনেদি গরিবানার ইতিহাস আছে। মহিলাদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকায়, মুসলিমরা বাদ। বাকি থাকলো কি? তাহলে মহিলা আর মুসলিমটা বাদ বাকি পুরুষদের কি কোনো অধিকার নেই? কিন্তু সাংঘাতিক ব্যাপার, লিঙ্গভেদের রাজনীতি। এ তো রাজনীতিতে নতুন সংজ্ঞা নিয়ে আসছেন। আরে মহিলাদের যাদের উনি কন্যাশ্রী দিয়েছিলেন, রূপশ্রী, কথাশ্রী সব দিয়েছিলেন, বা লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন, সেই মহিলারাই তো প্রায় 5000 বিজেপির পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন। এত লুঠের পরেও 45,000 আমরা যারা প্রার্থী দিয়েছিলাম তার মধ্যে তো যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন বা মুখ্যমন্ত্রীর অন্য বিভিন্ন প্রকল্পের টাকা পেয়েছেন তারা তো দাঁড়িয়েছিলেন। 11,000-এর বেশি আসনে আমরা জয়ী হয়েছি। যারা মনে করেন কাউকে কিছু শ্রী দিয়ে কাউকে বিশ্রী মানিয়ে দেওয়া যায় তারা ভুল করছে। বলছেন যে শুভেন্দু অধিকারী 177-এর কথা বলছেন, তার মানে বিজেপি কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে? ইভিএম হ্যাক করতে পারে বিজেপি? ওনাকে দমদমে লড়ছে, এখন ওখানেই লড়াই করতে বলুন। এমনি দমদম থেকে ভবানীপুর পৌঁছতে অনেকটা ট্রাফিক জ্যাম হয়। এত না করে উনি দমদমে মনঃসংযোগ করুন, নিশ্চিত থাকুন ব্রাত্য বসু এইবার বিধানসভায় যাচ্ছেন না, একদম নিশ্চিত থাকুন। আর যে ভবানীপুরের কথা বলছেন, গল্প শেষ। ঘোষণা করলেন, মানে বলা হচ্ছে গণেশ কুমার তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে সরকারের নির্বাচন কমিশনার। এই সরকারের বিরুদ্ধে মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারের বিরুদ্ধে মাটি মানুষ লড়াই করছে। যাদের মেধা প্রতারিত হয়েছে তারা লড়াই করছে। যাদের অধিকারগুলোকে আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে তারা লড়াই করছে। নাহলে মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে ভগবানের শরণাপন্ন কেন হলেন? কোন রাজনৈতিক দলের কথা তো শুনিনি।
একবার জ্যোতিবাবু বলেছেন সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে ভেবে যে মা বাঁচাবে। বাসন্তীতে বিজেপির রামনবমী চলছিল, সেখানে আক্রান্ত পুলিশ যায় এবং সেখানে আক্রান্ত হয়, সেখানে একটি গন্ডগোল তৈরি হয়েছে। ফের রামনবমীতে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে বাসন্তীতে। এবার বিজেপি যদি যেখানে শক্তিশালী পাল্টা বাইক ভেঙে দেবে, এটা তো খুব একটা কাজের কথা নয়। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। পুলিশ আক্রান্ত হয়েছে আমি কোনোদিন শুনিনি, এখন শুনছি। সাধারণত পুলিশকে তৃণমূলই আক্রমণ করে। আগে চোর ডাকাত পুলিশকে দেখলে পালিয়ে যেত, এখন পুলিশ চোর ডাকাতদের দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ছে। কিন্তু অতীতেও আমরা দেখেছি সাংবাদিকরা আক্রান্ত। আপনি যুদ্ধের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, মুখ্যমন্ত্রী বলছেন সভা মঞ্চ থেকে যে পাণ্ডব আর কৌরবের যুদ্ধ লেগেছে। কোথায়? পাণ্ডব আর কৌরবের লড়াই, তৃণমূল কংগ্রেস পাণ্ডব, আপনারা কৌরব। পাণ্ডবেশ্বরের মাটি থেকে বলছেন। পাণ্ডবেশ্বরের মাটি প্রথম, তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে, ওটা গণেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খুঁজে আছি। আচ্ছা, আপনি বারবার ফর্ম 7 এর কথা বলছেন যে ফর্ম 7 এর সবকটা নিষ্পত্তি না করে ভোটে যাওয়া যাবে না, কিন্তু একই সঙ্গে যেখানে নাম বাদ পড়ে গিয়েছে পতুয়া এলাকায়, যাদের অনেকেই মনে করছেন সেগুলো বেশিরভাগই আপনাদের ভোটার, তাদের বিষয়ে কি? আমাদের ওদের বলে কিছু নেই। ভোটার কারোর কেনা নয়, ভোটার কারোর পুরাতন ভৃত্য নয়। সুতরাং যেখানে যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 জমা দিচ্ছেন। আমরা আবেদন করছি, আমরাও জমা দেওয়া করাচ্ছি ফর্ম 6, সেটা হবে। শুনুন, আমাদের একটা ত্রুটিমুক্ত ভেজালমুক্ত ভোটার লিস্ট দরকার। আপনি যেমন ভাবুন, এটা আপনার সাংবাদিকদের তো এগুলো তুলে ধরা উচিত যে বাবা ছেলের বয়সের পার্থক্য 10, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে। এরা কি একটা বঙ্গবিভূষণ পেতে পারে না? আসাউদ্দিন ওবেসি আর হুমায়ুন কবির এলো, তাকে আসাউদ্দিন ওবেসি এলো, ফুল দিল, রিসিভ করে নিয়ে প্রেস কনফারেন্স করলো, কিন্তু বলা হচ্ছে যে ভোট ভাগাভাগিতে আপনারা লাভবান। আমরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করি না। ট্রেন্ড তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে ধর্মের নামে, বাবরের নামে বিভাজন তৈরি হয়। এই রাজনীতি কাম্য নয়। এই রাজনীতিকে দিল্লির মানুষ প্রত্যাখ্যান করেছে, হরিয়ানার মানুষ প্রত্যাখ্যান করেছে, বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, উড়িষ্যার মানুষ প্রত্যাখ্যান করেছে, আসামের মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন দুদিকেই তো বিজেপি। সেটা একটা গান শুনছিলাম, এই ক্যা বলতে তো, আগে ভি বিজেপি পিছে ভি বিজেপি, তার মধ্যে আমরা এখন আছি। হরিয়ানা, মহারাষ্ট্র সবকিছুর কথা বললেন, কিন্তু বাইরে ভিন রাজ্য থেকেও এ রাজ্যে ভিন রাজ্যের নেতারা এসে ভোটের কাজ করছে না। ভিন রাজ্যে যারা কাজ করতে চলে গিয়েছিলেন তারা কত সংখ্যক ট্রেন নিয়ে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসছেন, আগে সেই সংবাদটা ভালো করে চালান টিভিতে। কত পরিযায়ী শ্রমিক আসছেন, কত অনাবাসী ভারতীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আসছেন নির্বাচনে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার করবার জন্য, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অত্যন্ত স্বমহিমায় প্রতিষ্ঠিত আছে। সেই তালিকাটা দেখুন। এই তো কোপেনহেগেন থেকে 7 জন এসেছেন। তারা অতীতে এসএফআই করতেন, 22 বছর ওখানে আছে। তারা এসে বলছেন এই সরকারটাকে সরাতে হবে। তারা নিজেদের মতো করে তাদের অ্যালিমুনিসদের মধ্যে প্রচার করছে। এসএফআই এর প্রতিষ্ঠিত এসএফআই এর নেতা, এবং আপনাদের এখানে বসে থাকা একজন সাংবাদিকের বন্ধু, তারও ছাত্র জীবনে তিনি ছিলেন, আমি নামটা করছি, তিনিও তাকে চেনেন। ভিন রাজ্যের নেতাদের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, ভিন রাজ্যের যে নেতারা আপনাদের রাজ্যে কাজ করছে তাদের কাজে সন্তুষ্ট? ভিন রাজ্য বলে শব্দই তো আমাদের কাছে নেই। আমরা ভারতবাসী, আমাদের একমাত্র পরিচয় আমরা ভারতবাসী। ধন্যবাদ।